Hello everyone. Um, how are you? I think all of you are well and safe. And first of all, uh, I'm really very sorry for coming late because today our network and electricity uh, disturbed more like previous days. Okay, so I think everything is clear. And my dear students of class 5, every Wednesday I come to teach English subject for you, specially for you. And so, my dear students of class 5, quickly sit in front of me by taking your exercise notebook and pen. And today I am here from the very popular and renowned educational Facebook page of our country, Bangladesh Online Primary School. So, whoever watching me, my dear honorable viewers and guardians as well as teachers, please ensure that my sound is clear and my appearance is clear. Okay, let me check. Okay, so I think everything's clear. So, as usual, I'm going to introduce myself. This is Nipa Chatterjee, working as an assistant teacher of Abdul Hamid Government Primary School, Sylhet Shodor, Sylhet. So, whoever already has joined with me, just check it out. Okay, Syed Mahi, thank you. Good evening. Okay, good evening. Tasneem. Hello, Tasneem. Okay. Okay, new students, I think. Shefa from Borishal. Okay, welcome, Shefa. Okay. And thank you, whoever already has joined with me. And really, I'm really very sorry for coming late. So, my dear students of class 5, today I'm going to teach you about question number 12. You can see that I have already written on the board question number 12. My dear students, do you remember what have we learned in our last class? We have already completed question number 11, isn't it? Okay, so now today we are going to learn about question number 12. Question number 12 pattern. Okay, তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতোমধ্যে কমপ্লিট করে ফেলেছি কোয়েশ্চেন নাম্বার 11 সম্পর্কে, তাই না? কোয়েশ্চেন নাম্বার 11 এর তিনটা পোর্শন ছিল। তিন পোর্শন কি ছিল? প্রথমটা ছিল শর্ট কোয়েশ্চেন, তারপর দ্বিতীয়টা ছিল কি ফিল ইন দ্য গ্যাপ ছিল, তারপর 3 নাম্বারটা ছিল শিডিউল, তাই না? এগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা 11 নাম্বার তো কমপ্লিট, তাই আমরা 11 নাম্বার 12-এ যাচ্ছি। আচ্ছা, আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে 11 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 12-এ কি থাকে। কোয়েশ্চেন নাম্বার 12-এ থাকে রিঅ্যারেঞ্জ লেটার্স অ্যান্ড ওয়ার্ডস, তাই না? রিঅ্যারেঞ্জ থাকে। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনরায় সাজিয়ে লেখা, তাই না? সাজিয়ে লেখা। তো রিঅ্যারেঞ্জ করতে বলেছে। অ্যারেঞ্জ মানে কি? সাজানো। রি মানে পুনরায়, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ, রি মানে হচ্ছে পুনরায়, অ্যারেঞ্জ মানে কি? সাজানো, ঠিক আছে? ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সেই রিঅ্যারেঞ্জ কিভাবে করতে হবে, সেই কিভাবে করা
সেটা সম্পর্কে যদি জানতে হয় আমাদের কিছু রুলস সম্পর্কে জানতে হবে, কিছু নিয়ম জানতে হবে। তাই আমি বলে রাখি যে এই আজকে আমি যা পড়াবো সেটা, হ্যাঁ, ক্লাস 4-এর যদি কেউ তোমরা থেকে থাকো স্টুডেন্ট, তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ক্লাস 3 যদি কেউ থেকে থাকো তাদের জন্য ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে শুধুমাত্র 5-এর জন্য না, 3, 4, 5 তোমরা 3 ক্লাসের স্টুডেন্টের জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে রুলস নিয়ে। রিঅ্যারেঞ্জ করতে গেলে আমাদেরকে কিছু রুলস মনে রাখতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে, তাই না? তো নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তো আচ্ছা, তো প্রথমে আমরা রুলসটা জানার আগে, নিয়মগুলো জানার আগে আমরা একটু ঝালাই করে নিই, দেখি তোমাদের কার কার মনে আছে। তোমরা কি ভার্ব চেনো? আমি জানি তোমরা অবশ্যই সবাই কি ভার্ব চেনো, তাই না? ভার্ব মানে কি? কোনো কাজ করাকে বোঝায়, কোনো কাজযুক্ত কোনো ওয়ার্ড যদি বোঝায়, তাই না? কাজ করা যে ওয়ার্ডগুলা থাকে, কি বলা যায় সেগুলাকে? আমরা চিনি তো, তাই না? কিছু এরকম ভার্ব, কিছু ওয়ার্ড বলো তো, কে বলতে পারবে? আমি একটু চেক করি, দেখি তোমরা লিখে পাঠাও, আমি চেক করি। মাহিয়া আছো, তারপর শেফা আছো, মেবি তাসনিমও আছো। কিছু ভার্বের ওয়ার্ডগুলো কিছু লিখে পাঠাও কমেন্টে। হ্যাঁ, তোমরা খুব জলদি, খুব তাড়াতাড়ি তোমরা লিখে পাঠাও কিছু ভার্ব, কিছু ওয়ার্ড লিখে পাঠাও। ওকে, আমি চেক করব কিন্তু। আচ্ছা, তোমরাও লিখে পাঠাও, আমিও লিখছি। কিছু ওয়ার্ড আছে, যেমন কি ইট, তারপর লাইক, তারপর কি স্লিপ, তারপর আর কি, আরও তো অনেক ভার্বের ওয়ার্ডগুলো আছে। তারপরে কি বলা যায়? ডুও তো বলা যায়, তাই না? এগুলো অলরেডি তোমরা পড়ে এসেছো, তোমরা ক্লাস 4-এ পড়ে এসেছো, ক্লাস 3-তেও তোমরা পড়ে এসেছো, এইসব ওয়ার্ড সম্পর্কে আমরা জানি, ঠিক আছে? এই যে ভার্বটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যে রুলসটা এখন পড়বো, যে রুলস সম্পর্কে আমরা জানবো, সেই রুলসে অবশ্যই ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে? ভার্ব সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেই রুলসটা বুঝবো না। ওকে, ভেরি গুড। এই তো মাহি লিখছে, তারপর কি ডু, আরও অনেক আছে, আরও অনেক ওয়ার্ড আছে, আরও অনেক ওয়ার্ড তোমরা লিখতে পারো, ভার্বের ওয়ার্ডগুলো তোমাদের লিখতে পারো। এর মানে কি, এই যে ভার্বগুলোর কথা বললাম, যে ওয়ার্ডগুলোর কথা বললাম, এগুলোর মানে হচ্ছে কাজ করা বোঝায়, ঠিক আছে? এগুলোর মানে হচ্ছে কাজ করা। তোমরা মনে করতে পারো এগুলো কি কাজ? খাওয়া কি কাজ? ঘুমানো কি কাজ? হ্যাঁ, অনেকেই বলতে পারে যে এইগুলো কি কাজ, কিন্তু হ্যাঁ, আমাদের গ্রামারের ভাষায়, আমাদের ইংরেজির ভাষায় কি বলা হয়? এগুলাকে কিন্তু কাজ বোঝায়। শুধু ইংরেজি না, বাংলা গ্রামারেও বলতে পারো, বাংলা ব্যাকরণেও বলতে পারো, এগুলো কিন্তু কাজই বোঝায়, ঠিক আছে? কোনো যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ বোঝায়, ঠিক আছে, এগুলো তো আমরা করছি, কাজ না? ঘুমানোও তো একটা কাজ, খাওয়াও তো একটা কাজ, সময় নষ্ট হচ্ছে না আমার? তো যে কাজগুলো করতে আমাদের সময় নষ্ট হবে সেগুলোকেই আমরা ধরে নিব কি, এগুলো হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা, তো এই যে এরকম আরো অনেক ওয়ার্ড আছে, তো এগুলো হচ্ছে ভার্ব। ভার্বের আবার কি দুই ধরনের রূপ আছে। ভার্বের আবার দুই ধরনের রূপ আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট, ঠিক আছে? আপাতত এটাই জেনে রাখো, অনেক রূপ আছে কিন্তু মেইন যে রূপটা এটা জেনে রাখো, একটা হচ্ছে প্রেজেন্ট রূপ আর একটা হচ্ছে পাস্ট রূপ, ঠিক আছে? প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট মানে এখন। এই যে ইট, আমি খাই, ঠিক আছে, আমি খাচ্ছি বা খাই, এরকম যদি বোঝায় তাইলে এক ধরনের রূপ আছে। তারপর এটাকে যদি আমি করেছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এরকম যদি বোঝানো হয় তাহলে কি, তাহলে কিন্তু তার রূপটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটু চেঞ্জ হবে, বেশি না, কিন্তু ওইটাই থাকবে, খেলেছিলাম মানে খেলা হয়ে গেছে, ঠিক আছে? তারপর আবার কি, আমি এখন খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট, আমি খাচ্ছি বা খাই, এটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমানে আমি এটা করি বা করছি, এরকম বোঝায়। আবার যদি আমি এটা পাস্টে যদি বোঝায়, মানে আমি এটা করে ফেলেছি, আমি খেয়েছি, গতকালকে আমি খেয়েছি, গতকালকে আমি আইসক্রিম খেয়েছিলাম, ঠিক আছে, গতকাল রাতে আমি আইসক্রিম খেয়েছিলাম, খাওয়া শেষ, ঠিক আছে? তারপর এখানে অনেকেই লিখেছে প্লে লিখেছে, তাই না? প্লে লিখেছে, হ্যাঁ, তো প্লেও হতে পারে, প্লে লিখেছো তোমরা, তাই না? প্লে মানে কি, খেলা করা, তাই না? এটাও একটা কাজ। হ্যাঁ, তো পাস্ট মানে কি, অতীত, মানে অতীত, এটা হয়ে গেছে, আমার করা হয়ে গেছে, এরকম বোঝায়, ঠিক আছে? তারপর তো মেইনলি কি, প্রেজেন্ট এবং পাস্ট, এই দুই ক্ষেত্রে কি হয়,
দুই ক্ষেত্রে কি হয়, যে ভার্বটা থাকে ভার্বের চেহারাটা একটু চেঞ্জ হয়ে যায়। ভার্বের কি চেহারাটা চেঞ্জ হয়ে যায় মানে বদলে যায়, ঠিক আছে। মনে করো প্রেজেন্টে যদি আমি ইট থাকি, ইট যদি লেখা হয়, ভার্বটা যদি প্রেজেন্টে ইট থাকে, তাহলে পাস্টে কি হবে, এটার চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে এইট হয়ে যাবে। কিন্তু অর্থটা কি, এটা হচ্ছে কি আমি খাই, আর এর অর্থ হচ্ছে খেয়েছিলাম। এর মানে হচ্ছে খাই, আর এর অর্থ হচ্ছে খেয়েছিলাম। এটা হচ্ছে অতীত মানে করা হয়ে গেছে, আর এটা মানে আমি করি বা করছি, এরকম বোঝায়, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কেন এই কথাগুলো বললাম, এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা যে রুলসটা এখন পড়তে যাব, সেই রুলসে আমাদেরকে অবশ্যই ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, বর্তমান আছে, অতীতও আছে, ভবিষ্যৎ কি নাই? অবশ্যই আছে, ভবিষ্যৎও আছে। তাহলে ভবিষ্যৎ এর ইংরেজি কি আমরা কি জানি? ফিউচার। এই যে ফিউচার, ঠিক আছে। অনেকেই তোমরা বলতে পারো, অনেকের প্রশ্ন জাগতে পারে, প্রেজেন্ট আছে, পাস্ট আছে, তাহলে ফিউচার নাই কেন? ঠিক আছে, অবশ্যই ফিউচার আছে, কিন্তু কেন আমি ফিউচার লিখিনি? কারণ ফিউচারে চেহারা কিন্তু চেঞ্জ হয় না, বুঝছো, বুঝতে পেরেছো তোমরা? চেহারা কি চেঞ্জ হয় না, এটা বদলে না, ঠিক আছে। কারণ ফিউচারে শুধু এইরকম কি একটা নতুন আর একটা ওয়ার্ড কি করতে হবে, ধার করে নিয়ে আসতে হবে, তারপর প্রেজেন্টের যে ওয়ার্ডটা থাকে, প্রেজেন্টে যে আমরা যে ভার্বের রূপটাকে বসাই, সেই রূপটাকে বসায় দিলেই হবে, তার আর রূপ চেঞ্জ হবে না। ফিউচারে গেলে তার আর রূপ চেঞ্জ হয় না, সেই জন্য আমি ফিউচারটাকে প্রথমে আমি লিখিনি, ঠিক আছে। তো তিন ধরনের কিন্তু কি স্টেটমেন্ট আছে, তিন ধরনের রূপই আছে, ঠিক আছে। শুধু আমি এখানে তোমাদেরকে বুঝাতে চেয়েছি যে ভার্বটা প্রেজেন্টে এক রূপে থাকে, পাস্টে গেলে তার রূপটা একটু চেঞ্জ হয়ে যায়, তারপর ফিউচারে গেলে সেই প্রেজেন্ট রূপটাকেই নিয়ে আসা হয়, কিন্তু তার সাথে একটা নতুন আর একটা ওয়ার্ড ধার করে নিয়ে আসতে হয় প্রেজেন্টে বসাতে গেলে, ঠিক আছে। সেজন্য আমি কি করেছি, ফিউচারটাকে পরে লিখেছি। তাই আমাদেরকে এই তিন ধরনের তিন ধরনের আইডিয়া সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তিন ধরনের যে রুলসটা আমরা জানবো, এই তিন ধরনের যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে বলা হয়, আমি জানি তোমরা সবাই জানো, আমি কঠিন করে তোমাদেরকে বোঝাবো না, এই তিন ধরনের আইডিয়াকে বলা হয় কি, একসাথে তাদের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে টেন্স। এটা আমাদের গ্রামার মানে কি, যে গ্রামারের মধ্যে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলবো, ইংরেজি কিভাবে আমরা লিখবো, কিভাবে কথা বলবো, সেটা নিয়ম মাফিক কিভাবে কোন নিয়মে লিখবো, সেই নিয়মগুলো কিন্তু গ্রামারের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রামার। তো গ্রামারের একটা রুলস হচ্ছে গিয়ে কি, টেন্স। টেন্সের আবার তিনটা পার্ট থাকে, হ্যাঁ, টেন্সের আবার তিনটা পোর্শন থাকে, তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট, তারপর পাস্ট, তারপর কি ফিউচার। তোমাদের আবার এটা থাকতে পারে কি, চিন্তা থাকতে পারে, কেন প্রেজেন্ট আসলো, অতীত তো আগে আগে ঘটে গেছে, তাইলে অতীতকে আমরা কেন আগে লিখিনি, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে না। কিন্তু না, আমরা বর্তমানে কি করছি সেটা সব সময় আগে লিখতে হবে, ঠিক আছে। বর্তমানটাকে সব সময় আমাদের আগে লিখতে হবে, তারপর আমরা অতীতে যাব, অতীতে আমরা কি করেছি সেটা দেখব, তারপর বর্তমানে আবার ফিরে আসব, তারপর আবার কি ভবিষ্যতে কি করা যায় সেটা নিয়ে আবার চিন্তা করব, ঠিক আছে। সেজন্য এইভাবে লেখা হয়েছে, এইভাবে তোমরাও লিখবে, কিন্তু এটা হচ্ছে রুলস, এটা গ্রামারে এইভাবেই লেখা আছে। তো রুলসটাকে আমাদেরকে মেনে চলতে হবে। তো কিভাবে তোমরা খাতায় তোমরা এটা লিখে নাও, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এটা হচ্ছে টেন্সের তিনটা রূপ। টেন্স মানে কি, টেন্স মানে হচ্ছে কাল, কাল, ঠিক আছে, সময়, সময় বোঝায়, কাল বোঝায়, টেন্স মানে হচ্ছে সময় বা কাল, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরো একটা বিষয় তোমরা জেনে নাও, এই যে কালগুলো দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এগুলো আমি মুছে নেই আগে। এই যে কালগুলো দেওয়া আছে, এইগুলোর আবার কিন্তু চারটা পোর্শন আছে, এগুলোর আবার কিন্তু প্রত্যেকটার চারটা করে পোর্শন আছে, ঠিক আছে। প্রত্যেকটারই, সবগুলোরই কিন্তু চারটা চারটা করে পোর্শন আছে। যদি চারটা চারটা করে পোর্শন হয়, তাহলে টোটাল কয়টা হবে, টোটাল হবে এখানে যদি চারটা, এখানে চারটা, এখানে চারটা, তাহলে 3 4 কত, 12, টোটাল 12টা রুলস। টোটাল 12টা রুলস কি মনে থাকবে আমাদের? চিন্তা করার কোনো দরকার নেই। আমরা কি করব,
এই 12টা রুলস কিন্তু আমরা পড়বো না, আমরা পড়বো 60টা রুলস। ঠিক আছে, আমরা পড়বো 60টা রুলস। এই রিঅ্যারেঞ্জ করতে গেলে 60টা রুলস আমাদের মনে রাখলেই হয়ে যাবে, আর কোনো টেনশন করা লাগবে না। আমরা 12টা রুলস পড়বো না, আমরা 60টা রুলস পড়বো। আমরা প্রেজেন্ট থেকে পড়বো 3টা রুলস, পাস্ট থেকে পড়বো 2টো রুলস, এবং ফিউচার থেকে পড়বো 2টো রুলস। টোটাল কয়টা হলো? এখানে 3টা, এখানে 2টো, আর এখানে 2টো। টোটাল হবে 7 রুলস। ঠিক আছে, আচ্ছা, তো প্রেজেন্ট থেকে আমরা যে 3টা রুলস পড়বো সেটার নাম, তারপর পাস্ট থেকে যে 2টো, তারপর ফিউচার থেকে যে 2টো পড়বো সেগুলোর নাম আমি একসাথে করে লিখে এনেছি। ঠিক আছে, তোমাদেরকে আমি এখন তা দেখাচ্ছি। ওকে, বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো, পারলে তোমাদের খাতায় তোমরা এই রুলসের নামগুলো লিখে নিতে পারো। এই যে দেখো, এই 60টা রুল সম্পর্কে আমরা পড়ব। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, আমি এই 60টা রুলস কিন্তু একদিনে পড়াবো না। ঠিক আছে, আজকে আমি শুধু ফার্স্ট যে রুলটা আছে সেটা আমি তোমাদেরকে পড়াবো। এই যে দেখো, ফার্স্ট রুল। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আছো তোমরা বুঝে গেছো। এই যে দেখো, ঘুরে গেছে একটু। প্রেজেন্ট, প্রেজেন্ট থেকে কয়টা পড়বো? 3টা পড়বো। পাস্ট থেকে 2টা পড়বো, ফিউচার থেকে 2টো পড়বো। এখন প্রেজেন্ট থেকে কোন 3টা আছে সেই 3টার নাম আমরা জেনে নিই, চলো। এই যে দেখো, প্রেজেন্ট থেকে কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলোর নাম নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, শুধু লিখে রাখো, মনে রাখো, শেষ। ঠিক আছে, এগুলোর মানে কি এত জানার দরকার নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে 3টা। এটা 1টা 2টো 3টা, এই 3টা হচ্ছে কি? প্রেজেন্টের। ঠিক আছে, এই 3টা হচ্ছে প্রেজেন্টের রোল। আর এই 2টো হচ্ছে পাস্টের, এই 2টো হচ্ছে পাস্টের। এই যে নাম লেখা আছে সামনেই কিন্তু পাস্ট দিয়ে শুরু করা হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপর কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নামগুলো প্রায় সমান, শুধু নাম সামনে কি এটার শ্রেণী করা হয়েছে, যেটার ক্লাসিফিকেশন করা হয়েছে তার শুধু নাম সামনে দেওয়া আছে। ফিউচারের 2টো, এই যে দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, শুধু প্রেজেন্টেরই 3টা। ওকে, আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজকে আমরা কি পড়বো? এই যে 60টা রুল, এই 60টা রুল কিন্তু আমরা পড়বো আজকে। আমরা শুধু প্রথম যে রুলটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইটা নিয়ে পড়বো। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 7টা নাম তোমাদের খাতায় ঝটপট লিখে নাও, খুব তাড়াতাড়ি তোমরা লিখে নাও। যারা কারা কারা আছো তোমরা একটু আমি চেক করে নেই। হ্যাঁ, তাসনিম আছো, তারপর মাহি তুমি আছো, তারপর হ্যাঁ শেফা কি আছো? আচ্ছা, ঠিক আছে। এবং অনারেবল যারা টিচাররা আছেন, কামরুল চৌধুরী অনারেবল গার্জিয়ান হয়তো আছেন, শাহিদুল ইসলাম স্যার, তারপর ওমর ফুরকানি স্যার, সঞ্জিদা মুক্তা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আছেন আমাকে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ, সাথে থাকবেন আশা করি। বিশ্বজিৎ রয়, থ্যাংক ইউ সো মাচ। হুমায়ুন কবির স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো আপনারা যারা আছেন আমার সাথে থাকবেন এবং আশা করি শেষ পর্যন্ত থাকবেন। ওকে, তো ডিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাড়াতাড়ি এই 7টা রুলস তোমরা লিখে নাও। ঠিক আছে, লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে বা স্ন্যাপ তোলা হয়ে গেছে। ওকে, আমি এখন খুলে ফেলছি। এখন আমি যে রুলটা নিয়ে আমি ডিসকাস করব সেটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আর আবারও তোমাদের বলে দিচ্ছি এই রুলগুলো আমরা কেন পড়ছি, কেন পড়ব? আমরা পড়ব কারণ আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে যদি আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই রুলসগুলোকে মাথায় রেখেই করতে হবে, না হলে আন্দাজে করলে কিন্তু হবে না। আন্দাজে করলে কি হবে? ভুল হয়ে যাবে আমাদের। ঠিক আছে, ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কোনটা নিয়ে পড়বো আজকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? নাম্বার 1 কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইটার রুলস নিয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এইটা জানার আগে আমাদেরকে কিছু
স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে। কিছু স্টেটমেন্ট, এই প্রেজেন্ট ইনডিফিনিট শুধু না, আরও এর পরবর্তীতে যে রুলসগুলো আছে সেগুলো জানতে হলে আমাদেরকে কিছু সেন্টেন্সগুলো আসলে বাক্যগুলো কীরকম হয়, বাক্যগুলোর তার দেখতে কীরকম হয় সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অনেক ধরনের বাক্য আছে, হ্যাঁ, অনেক ধরনের বাক্যের মধ্যে কিছু কমন বাক্যগুলো আমি তোমাদেরকে এখন লিখে দিচ্ছি। সেই কমন বাক্যগুলোর মধ্যে প্রথম যে বাক্য সেটা কি? অ্যাফার্মেটিভ। নাম দেখে ভয় পেও না শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? তারপর হচ্ছে নেগেটিভ স্পেলিং, আই থিঙ্ক ইটস নট কারেক্ট। নেগেটিভ, ইজ ইট কারেক্ট? নেগেটিভ। তারপর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইজ ইট কারেক্ট? নেগেটিভ স্পেলিং, ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো, অনেকগুলো সেন্টেন্সের প্যাটার্ন আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে এই তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। শুধু এগুলো না, তোমাদের রিঅ্যারেঞ্জ করতে গেলে এই তিন ধরনের সেন্টেন্স তোমাদের সামনে আসতে পারে, ঠিক আছে? এগুলো এক ধরনের সেন্টেন্স, এগুলোও সেন্টেন্স কিন্তু বাক্য, ঠিক আছে? তো এই তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে আগে জানতে হবে এই রুলসটা জানার আগে, ওকে? আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই অ্যাফার্মেটিভ। এর নামটা হচ্ছে অ্যাফার্মেটিভ। বাংলা যদি অর্থ বলি একদম খুবই সোজা, তোমরা মানে শুনেই তোমাদেরকে খুব ভালো লাগবে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক বাক্য, ঠিক আছে? তারপর কি, বা ইতিবাচক যেটাকে বলে নেগেটিভ মানে কি? না বোধক। এটা যদি হা বোধক হয়, নেগেটিভ মানে কি? না বোধক, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো, যেগুলোর মধ্যে কি কোনো নো ওয়ার্ডটা নাই, নো যুক্ত ওয়ার্ড নাই, মানে না কোনো শব্দ নাই, যে সেন্টেন্সগুলোর মধ্যে না কোনো শব্দ নাই, সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। একদম ইজি না? জাস্ট মনে রাখো, ঠিক আছে? যদি মনে রাখতে না পারো, ছোট্ট করে তোমাদের খাতায় এক্সারসাইজ নোটবুকে তোমরা টুকে রাখো যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে কোনো না বোধকের কোনো চিহ্নই নাই, কোনো কি ওয়ার্ড ইউজ করা হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপর নেগেটিভ কি? নেগেটিভ হচ্ছে অ্যাফার্মেটিভের ঠিক উল্টোটা, যে সেন্টেন্সের মধ্যে না যুক্ত আছে সেই সেন্টেন্সগুলো হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তারপর আরও একটা যেটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা তোমাদের যে রিঅ্যারেঞ্জ আসে, পাঁচটা যে রিঅ্যারেঞ্জ আসে, সেই পাঁচটা রিঅ্যারেঞ্জের মধ্যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু মাস্ট থাকে, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই একটা দেওয়া থাকে, ঠিক আছে? তো ইন্টারোগেটিভের মধ্যে আবার দুই ধরনের ইন্টারোগেটিভ আছে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? প্রশ্নবোধক বাক্যের মধ্যে আবার দুই ধরনের বাক্য আছে। একটা জাস্ট ডু এবং ডাজ এগুলো ব্যবহার করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে WH কোয়েশ্চেন, এগুলো হচ্ছে WH কোয়েশ্চেন, ওকে? ইন্টারোগেটিভের মধ্যে আবার দুই ধরনের সেন্টেন্স আছে। একটা হচ্ছে ডু ডাজ ব্যবহার করে, এটা মুখস্থ, একদম কিন্তু মুখস্থ রাখতে হবে। ডু ডাজ ইউজ করে একটা সেন্টেন্স আসবে, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো WH কোয়েশ্চেন কি, তাই না? WH যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, আমি এগুলো কিসের আলোকে বোঝাচ্ছি? আমি কিন্তু এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে এই সেন্টেন্সগুলো পড়ে, সেই জন্য আমি এগুলোর আলোকে কিন্তু আমি বোঝাচ্ছি। এই প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে কিন্তু এই সব বিষয়, ঠিক আছে? এই সব বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তী ধাপগুলো তোমরা বুঝবে না, ওকে? আচ্ছা, তো ডু এবং ডাজ এটা যুক্ত করে প্রশ্ন থাকতে পারে, আবার থাকতে পারে কি WH কোয়েশ্চেন, WH ওয়ার্ড দিয়ে শুরু করে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো আমরা তো জানি প্রশ্ন করা হয়, প্রশ্নের সামনেই কিন্তু WH ওয়ার্ডগুলো থাকে, প্রশ্ন শুরু হয় WH ওয়ার্ড দিয়ে না, এবং আরেকটা প্রশ্ন আসছে কি ডু বা ডাজ দিয়ে, এটা দিয়েই প্রশ্নটা শুরু হবে, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন শুরু হবে, আবার WH দিয়ে প্রশ্ন শুরু হতে পারে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা অংশ, ইন্টারোগেটিভের মধ্যে আবার দুইটা অংশ, ওকে? এগুলো তোমাদের খাতায় তোমরা লিখে নিতে পারো, এবং যদি পারো তাহলে মনে রাখো, যদি মনে রাখতে না পারো টুকে নিতে পারো, ওকে?
তো এই হচ্ছে সেন্টেন্স। আরও অনেক সেন্টেন্স আছে, কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে, আরও এত বেশি যাওয়ার দরকার নেই, আমাদের এতটুকু জানলেই হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা শুধু 3, 4, 5 যারা শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য। তোমরা যখন আরও বড় হবে তখন আরও ভালোভাবে আরও বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আশা করি তোমরা এখন বুঝে গেছো। এখন আসো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সের মধ্যে যে বাক্যগুলো পড়ে সেই বাক্যগুলো আমরা জেনে গেলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স পড়ে, এগুলো কিন্তু সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্সগুলো কীরকম হতে পারে, এগুলো কিন্তু এক একটা সেন্টেন্স, এগুলো এক একটা সেন্টেন্সের প্যাটার্ন বললাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপর কি নেগেটিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভের মধ্যে আবার দুটো করে। এখন এক্সাম্পল দিলে আশা করি তোমরা এখন বুঝে যাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীরকম হয়, নেগেটিভ কীরকম হয়, ইন্টারোগেটিভ কীরকম হয়। আমি তোমাদেরকে একটা একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীরকম হবে মনে করো, আমি অন্য কালার দিয়ে লিখি তাহলে মনে হয় ইজি হবে তোমাদের জন্য। এটা পার্মানেন্ট। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীরকম হবে, আই লাইক ম্যাঙ্গো। আই লাইক ম্যাঙ্গো। ঠিক আছে, এই যে দেখো ছোট্ট একটা সেন্টেন্স লিখলাম। অ্যাফার্মেটিভ মানে কি, আই লাইক ম্যাঙ্গো। ঠিক আছে, এখানে কোনো না বোধক কোনো শব্দ এখানে ব্যবহার করা হয় নাই। তারপর আসো নেগেটিভ, এটাকেই আমরা চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে, আই ডু নট। এই যে আই ডু নট লাইক ম্যাঙ্গো। আই ডু নট লাইক ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গো পছন্দ করি না। ঠিক আছে, আমি আম পছন্দ করি না। এই যে একটাতে দেখো করি না ব্যবহার করেছি, আর একটাতে কিন্তু বলেছি আমি পছন্দ করি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল, আর এটা হচ্ছে নেগেটিভের একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, আর ইন্টারোগেটিভে ডু এবং ডাজ, হ্যাঁ, এটা দিয়ে যদি আমি কোনো সেন্টেন্স আমি মেক করি তাহলে কি হবে, তোমাকে আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, প্রথমে ডু ইউ লাইক ম্যাঙ্গো, এই তো প্রশ্ন করলাম। ঠিক আছে, এই যে ডু দিয়ে আমি বলেছিলাম না, ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে একটা, ডু ইউ লাইক ম্যাঙ্গো। ঠিক আছে, তুমি প্রশ্ন করলে যে কি তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো, ইয়েস বা না। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, ডু এবং ডাজ এটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা আসবে ইয়েস এবং নো, আর কোনো উত্তর নাই, ইয়েস এবং নো দিয়ে উত্তর করতে হবে। ঠিক আছে, এটা একটু বলে রাখলাম আর কি। আচ্ছা, ডু ইউ লাইক ম্যাঙ্গো, এটা হচ্ছে গিয়ে একটা ইন্টারোগেটিভের একটা পোর্শন। তারপর হোয়াট ডু ইউ লাইক টু ইট, এই যে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলাম। WH ওয়ার্ড না এটা, WH একটা ওয়ার্ড। হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। এই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 ধরনের সেন্টেন্স আমি এখানে কিন্তু লিখেছি। ঠিক আছে, এখন তোমাদের একটা ছোট্ট ক্লাস ওয়ার্ক হবে। তোমরা এই যে 4 ধরনের সেন্টেন্স আছে না, এই 4 ধরনের সেন্টেন্সের এক্সাম্পল তোমরা ঝটপট তোমাদের খাতায় লিখে ফেলো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক না, এটা ক্লাস ওয়ার্ক। যখন তোমরা আমাকে হোমওয়ার্ক জমা দিবে তখন এই ক্লাস ওয়ার্কটাও তোমরা আমাকে জমা দিবে। ঠিক আছে, এখন তোমরা ঝটপট করে ফেলো, যদি সময় থাকে করে ফেলো। 4 ধরনের সেন্টেন্স তোমরা লিখে ফেলো, একটা একটা করে সেন্টেন্স লিখলেই হবে, কোনো সমস্যা নাই। অ্যাফার্মেটিভ একটা, নেগেটিভ একটা, ইন্টারোগেটিভের মধ্যে দুটো, এরকম আমি যেভাবে লিখেছি এইভাবে করে তোমরা লিখে নাও। ঠিক আছে, এখন আসো সেন্টেন্স তো কীরকম হয় সেটা আমরা বুঝলাম। এখন সেন্টেন্সটা কিভাবে আমরা লিখবো, শুধু তো লিখলেই হবে না, এটা সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এইটার একটা রুলস আছে। ঠিক আছে, সেই রুলসটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর মধ্যে যে সেন্টেন্সগুলো পড়ে সেই সেন্টেন্সগুলো কিভাবে কোন রুলসের ভেতরে আমাদের লিখতে হবে সেই রুলসটা জানতে হবে। এটার একটা রুলস আছে, এটার একটা রুলস আছে, এবং এটারও একটা রুলস আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে অ্যাফার্মেটিভের আমরা রুলসটা দেখে নেই। অ্যাফার্মেটিভের রুলস কি, প্রথমে কিভাবে লিখতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কোন কালি দিয়ে লিখবো, হ্যাঁ, অ্যাফার্মেটিভের রুলস কিন্তু আমি লিখছি। অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা কিভাবে লিখতে হবে, মানে কি রুলস মেনটেন করে লিখতে হবে, হ্যাঁ, কোন নিয়মে লিখতে হবে। প্রথমে থাকবে সাবজেক্ট, আমি বলে দিচ্ছি সাবজেক্টটা কি। সাবজেক্টের সাথে আমি প্লাস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সাবজেক্টের সাথে থাকবে মেইন ভার্ব।
মেইন ভার্ব, আমি সেজন্য ভার্বটাকে আমি আগে প্রথমেই আমি আলোচনা করেছি। ভার্বটা কি সেজন্য আলোচনা করেছি, প্রতিটা সেন্টেন্সে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না, ভার্ব থাকতেই হবে, ভার্ব ছাড়া সেন্টেন্স মেইকই হবে না, ঠিক আছে? সেজন্য ভার্বটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স লিখতে গেলে, ঠিক আছে? তো সাবজেক্টের সাথে মেইন ভার্ব থাকবে এবং মেইন ভার্বের কি প্রেজেন্ট ফর্ম থাকবে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে বললাম প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটা আমরা জেনেছি তাই না? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে কিছু আমরা ভার্ব দেখেছিলাম না, সেই ভার্বগুলোর প্রেজেন্টের একটা রূপ থাকে, সেই রূপ সম্পর্কে আমরা জেনেছিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট রূপটা থাকবে, তারপর কি তারপর থাকবে কি অবজেক্ট, তারপর থাকবে অবজেক্ট বা বাকি অংশ যা যা থাকে, বাকি অংশ যা থাকে এগুলো থাকবে, ঠিক আছে? ওই সাইডে অবজেক্ট থাকবে অথবা বাকি যা অংশ আছে সেগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই রোলসটা কিসের রোলস লিখেছি, অ্যাফার্মেটিভের রোলস লিখেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের রোলস লিখেছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে লিখতে হবে, এই রোল মেনটেন করে কিন্তু আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন থাকতে পারে সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি? সাবজেক্টের বাংলা যদি মিনিং আমি বলি, এটা কিন্তু বিষয়, যে সাবজেক্ট মানে কি আই লাভ ইংলিশ সাবজেক্ট, ওই সাবজেক্টটা না কিন্তু, বিষয় যে বোঝায়, হ্যাঁ ওইটা না কিন্তু, ঠিক আছে? এই সাবজেক্টের মানে হচ্ছে কর্তা বা উদ্দেশ্য, ঠিক আছে? এই সাবজেক্টের মানে কি উদ্দেশ্য বা কর্তা, কর্তা যিনি করেন কাজটা, যিনি করেন, ঠিক আছে? তো সাবজেক্ট বের করার একটা সহজ নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে ভার্বটাকে আমি কেন বলেছি এটা মেইন, ভার্বটাই কিন্তু একটা সেন্টেন্সের মেইন, ঠিক আছে? ভার্বটাকে যদি প্রশ্ন করো, ঠিক আছে, ভার্বকে যদি প্রশ্ন করো কে দিয়ে, কে করছে, কে ঘুমাচ্ছে, কে খাচ্ছে, কে দিয়ে প্রশ্ন করলেই কিন্তু সাবজেক্টটা বের হয়ে আসবে, ঠিক আছে? অবশ্যই কেউ একজন তো কাজ করবে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট মানুষ হিসেবে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হিসেবেই কিন্তু থাকে। যেমন শি ইজ কি, শি ইজ ওয়ার্কিং, শি ওয়ান্টস টু প্লে, হি শি ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে? একজন মানুষ বিশেষ বিশেষ ক্ষেত্রে কি হয়, মানুষ দ্বারাই কিন্তু বোঝানো হয়, ঠিক আছে? আর কিছু ব্যতিক্রম তো আছেই, মানুষ দ্বারা, মানুষ ছাড়া অন্য কিছু থাকে, মানুষের নাম দিয়ে শুরু হয় না একটা সেন্টেন্স, কি কোনো মানুষের নাম বা কোনো গ্রুপের নাম দিয়ে শুরু হয়, তাই না? বিশেষ করে মানুষ দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। যেমন ধরো এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি, এখানে আমি আই লিখেছি, আমি দিয়ে লিখেছি, এখানে আমি লিখতে পারতাম হি দিয়ে লিখতে পারতাম, তারপর শি দিয়ে লিখতে পারতাম, তাই না? এখানে কিছু চেঞ্জ হয়ে যাবে, তখন হি শি বা কোনো মানুষের নাম রিনা, লিনু, এরকম করে আমরা লিখতে পারতাম, তাই না? যেমন তাসনিম, মাহি, তোমাদের নাম দিয়েও আমি লিখতে পারতাম, ঠিক আছে? তাসনিম সিং এ সং ভেরি নাইসলি, তারপর এরকম বলতে পারি তাসনিম কিন্তু অনেক সুন্দর গান গায়, ঠিক আছে? আচ্ছা, তো এরকমও লিখতে পারি, নাম দিয়েও কিন্তু শুরু হতে পারে। মানে একটা সেন্টেন্স যখন শুরু হবে, যেটা দিয়ে শুরু হবে, হ্যাঁ, তো সেটাকে আমরা কি বলবো, সাবজেক্ট বলবো। এটা কি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ওকে? আচ্ছা, তো এখানে কি আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, আর মেইন ভার্ব কি লাইক, লাইকটা হচ্ছে এখানে মেইন ভার্ব। এটা লাইকটা প্রেজেন্ট ফর্মে আছে না, প্রেজেন্ট টেন্সেই তো আছে, সেজন্য প্রেজেন্ট ফর্ম। তারপর অবজেক্ট, অবজেক্ট যে বাকি যে অংশগুলো আছে, ম্যাঙ্গো, অবজেক্টটা মেইনলি যদি বলা হয় সে কি বা কাকে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু অবজেক্ট বের হয়ে যাবে, কি বা কাকে, এত কঠিনে যাওয়ার দরকার নেই, মানে শেষে দিয়ে যা থাকবে সেগুলো হচ্ছে অবজেক্ট, এরকম ধরে নাও, ঠিক আছে? যখন তোমরা আরো বড় হবে তখন তোমরা বুঝতে পারবে অবজেক্টটা কি, ঠিক আছে? এখন শুধু জেনে নাও অবজেক্ট মানে হচ্ছে শেষের অংশ, যা শেষে থাকবে ওগুলো হচ্ছে কি অবজেক্ট, ওকে? আচ্ছা, তারপর কি নেগেটিভ, নেগেটিভের এখন চলো নেগেটিভের কি রুলসটা আমরা লিখে নিই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ঝটপট রুলসগুলো তোমাদের খাতায় লিখে নাও, ওকে? রুলসগুলো তোমাদের খাতায় লিখে নাও। এর পরবর্তী রুলসটা কি নেগেটিভ, নেগেটিভের রুলস কি সেম আগের মতোই যা আছে তা, এটার সাথে মেইন ভার্বের সাথে কি হবে, ওই যে সাবজেক্ট, আমি শর্ট করে লিখছি, সাবজেক্টের সাথে কি যোগ হবে, ডু বা ডাজ নট, যেটা আমি ব্যবহার করলাম, ডু বা ডাজ নট, এটা শুধু অ্যাড করবে। এর সাথে কি মেইন ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে, তারপর সাথে ওই যে প্রেজেন্ট ফর্ম যা আছে তা, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট যা শেষে থাকবে ওইটাই,
এই যে দেখো আমি এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, আই ডু নট লাইক ম্যাঙ্গো। ওই যে ডু নটের সাথে লাইকটা অ্যাড করা হয়েছে। এই যে ডু বা ডাজ নট যে কোনো একটা এখানে ব্যবহার হবে, তারপর মেইন ভার্ব যা আছে তা, তারপর অবজেক্ট লাস্টে যা আছে তা আমরা বসাই ফেলবো। ওকে, এই গেল নেগেটিভের। ঠিক আছে, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ বুঝে গেলে নেগেটিভ অটোমেটিক্যালি বুঝে যাবে। শুধু ডু বা ডাজ নট এই দুটো ওয়ার্ড আমরা এখানে শুধু অ্যাড করব। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমার সাথে আছো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা বুঝে নেই। ইন্টারোগেটিভ কি? কিছু না, শুধু একটু চেঞ্জ হবে ইন্টারোগেটিভে। আমরা শুরু করব কি দিয়ে? একটা ডু, যেটা হ্যাঁ ডু বা ডাজ, এটা দিয়ে আমরা শুরু করব। তারপর কি, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আসবে। ওকে, সেই সাবজেক্ট আসবে ডু বা ডাজ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু ওই যে যেটা দিয়ে আমরা শুরু করি, ডু বা ডাজ, যেটা দিয়ে আমরা শুরু করি সেই ডু বা ডাজ এখানে চলে আসবে, সামনে চলে আসবে। তারপর সাবজেক্ট, এরপর যা আছে তা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এরপর কি মেইন ভার্ব, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা তোমরা কিন্তু ভুল করো শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, এটা কি ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য না? প্রশ্ন করতে গেলে কি লিখতে হয় আমাদের শেষে? অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন মার্ক যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু সেন্টেন্স লেখা হবে না। বুঝবো কিভাবে এটা যে প্রশ্নবোধক বাক্য? শুধু কি WH ওয়ার্ড বা ডু ব্যবহার করলেই হয়ে যাবে? নো, আমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য যদি হয় অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এটা ভালো করে তোমরা খেয়াল করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো। আর যদি ইন্টারোগেটিভের মধ্যে যদি নেগেটিভ হয়, যদি ইন্টারোগেটিভের মধ্যে না বোধক হয়, তুমি কি এটা পছন্দ করো না, তুমি কি এটা চাও না, এরকম টাইপের যদি প্রশ্ন করে তাহলে একটু চেঞ্জ হবে। ডু বা ডাজ এটার সাথে শুধু নট বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ডু বা ডাজ, ডু নট, ডাজ নট, এরকম করে ব্যবহার করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসো WH যে কোয়েশ্চেন যেটা আছে, হ্যাঁ WH কোয়েশ্চেনটা এটার রুলস কীরকম, এটার প্যাটার্নটা কীরকম? কি করব? প্রথমে WH যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো বসাবো, যেটা থাকবে ওইটা যেটা দিয়ে প্রশ্ন করবো আমরা, সেটা আমরা সামনে লিখবো। তারপর কি এটার সাথে কিন্তু ডু বা ডিড একটা কিছু ইউজ করতে হবে, ডু বা ডাজ যে কোনো একটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, WH ওয়ার্ডের সাথে ডু বা ডাজ এরকম কিছু একটা আমরা ব্যবহার করতে হবে। তারপর সাবজেক্ট থাকবে, তারপর আবার মেইন ভার্ব, মানে যা আছে তা। আমরা প্রথম দিকটা একটু চেঞ্জ করলে পরেরগুলা কিন্তু সেমই থাকবে। ওকে, পরেরগুলা সেমই থাকবে। তোমাদের মনে হতে পারে ম্যাডাম এত কিছু লিখছে, এতগুলো কি মনে থাকবে? আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সব কিছু মনে থাকবে। ঠিক আছে, আমি তো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাই না? আচ্ছা, তো আবারও ওই যে WH ওয়ার্ডের যে কোয়েশ্চেনটা আমরা লিখবো সেটাতে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, কারণ এগুলা কোয়েশ্চেন। ওকে, তো এই চারটা হচ্ছে 4 ধরনের সেন্টেন্সের রুলস। ওকে, তো এইগুলো ব্যবহার করে এই রুলসের মধ্যে যদি আমাদের সেন্টেন্সগুলো পড়ে, রিঅ্যারেঞ্জের সেন্টেন্সগুলো যদি পড়ে, তাহলে এগুলোকে আমরা ইজিলি আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো, ইজিলি সাজিয়ে আমরা লিখতে পারবো। এই রুলসগুলো যদি আমাদের মাথায় থাকে, এই রুলসগুলো সম্পর্কে যদি আমরা জানি, তাহলে রিঅ্যারেঞ্জ আসুক না কেন, যেখান থেকে আসুক কোনো সমস্যা নেই, আমরা লিখতে পারবো। এটা কি, এই রুলসটা আমরা কিসের রুলস জানলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই 4 ধরনের সেন্টেন্স আসে, মানে থাকে, সেই 4 ধরনের সেন্টেন্সটার তার যে নিয়মটা কিভাবে লিখতে হয় সেই সেন্টেন্সগুলো, এইটার রোল আমি তোমাদেরকে লিখে দিলাম। এই রোলটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই 4টা রোলস তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা লিখে নিয়েছো। বোর্ডের অবস্থা তো অনেক খারাপ। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা এটা লিখে নিয়েছো। এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। ঠিক আছে, এই 4 ধরনের সেন্টেন্সের রুলস তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স লিখতে দিব। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে। ওকে, আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আজকের হোমওয়ার্ক দিচ্ছি। আমি এখন এটা ক্লিন করে ফেলি বোর্ড। মাহি, তারপর শেফা, তাসনিম, তোমরা যারা আছো আমার সাথে,
আমি আমি কি ক্লিন করে ফেলবো বোর্ডটা? আচ্ছা ঠিক আছে, আমি ক্লিন করে ফেলছি। হ্যাঁ, এরপর আমি তোমাদেরকে আজকের হোমওয়ার্কটা লিখে দিব। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের আলোচনাটা বুঝতে পেরেছো। আজকে আমি যা বুঝিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি স্কুল খুলেও যায়, তারপর আমরা যে অবস্থায় এখন আছি এই অবস্থার যদি উন্নতিও হয়, ম্যাডাম যদি চলেও যায়, এরপরও এই রুলসগুলো তোমাদের মনে থাকবে। এই রুলসগুলো তোমাদের শুধু এখনের জন্য না, তোমাদের ফিউচারের জন্যও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে যা আজকে আলোচনা করেছি সেগুলোর ওপরে ভিত্তি করে কিছু সেন্টেন্স আমি দিচ্ছি। এই যে দেখো, সেন্টেন্স বেশি না, 5টা সেন্টেন্স আমি লিখে এনেছি তোমাদের জন্য। এটা তোমরা কি করবে, এটা তোমরা সাজিয়ে লিখবে। যে রুলসগুলো আজকে আমি পড়িয়েছি, যে 4টা রুলস পড়িয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর, সেই রুলসের উপর ভিত্তি করে এই সেন্টেন্সগুলো আমি মেক করেছি। হ্যাঁ, তো এই সেন্টেন্সগুলো আশা করি তোমরা ভালোভাবে লিখতে পারবে, সঠিকভাবে লিখতে পারবে। দেখো দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সগুলো আজকে যে রুলসগুলো ছিল সেই রুলসের ভেতরেই কিন্তু এই সেন্টেন্সগুলো, এই রুলসগুলোর বাইরে আমি কোনো সেন্টেন্স লিখিনি। ঠিক আছে, তো দেখো প্রথমে কি, ভেরি, লাইকস, মাচ, হার, শি, জব, এটা অ্যারেঞ্জ করে লিখতে হবে। হ্যাঁ, তারপর এখানে আছে গেট, ওয়েন, আপ, ডু, ইউ, এগুলা আশা করি বোঝা যাচ্ছে। আমি তো পার্ট করে দিয়েছি প্রতিটা কি সেন্টেন্স, 5টা সেন্টেন্স, বেশি দেই নেই, 5টা সেন্টেন্স আমি দিয়েছি এই 4টা রুলসের উপরে। হ্যাঁ, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 5টা সেন্টেন্স হোমওয়ার্ক হিসেবে তোমরা লিখে নিয়েছো। ঠিক আছে, বা ছবি তুলে নিয়েছো। এইটার পরে কি করবে, তোমরা এই হোমওয়ার্কটা লিখে যদি পারো কমেন্ট বক্সে পাঠাতে পারো, আবার যারা আছো আমার সাথে কানেক্টেড তোমরা আমাকে ইনবক্স করতে পারো। ঠিক আছে, আর যদি এটাও না পারো কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের বাড়িতে যারা আছেন বড়রা বা বাবা মা ভাই বোন যারা আছেন তাদেরকে তোমরা এটা লিখে দেখাবে। এবং আজকে যে রুলসগুলো আমি পড়িয়েছি সেই রুলসগুলো অবশ্যই একটা ভালো একটা খাতার মধ্যে রুলস লিখে, হ্যাঁ, গ্রামার রুলস লিখে একটা খাতার মধ্যে লিখে নিতে পারো। কারণ আমরা কিন্তু কন্টিনিউ করবো এই ক্লাসটা, আজকে কিন্তু শেষ হয়নি, আরও 6টা রুলস রয়ে গেছে না। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা একটা কি করবে, রুলসের জন্য একটা খাতা তৈরি করবে। হ্যাঁ, রুলসগুলো একটা খাতায় সুন্দর করে লিখে রাখবে যাতে এগুলো তোমরা না ভুলো। এখন একটা এক্সারসাইজ নোটবুকে তোমরা লিখে নিয়েছো, ওইটার মধ্যেই সব কিছু করছো আমি জানি। তো কি করবে, ক্লাস শেষ হওয়ার পরে এগুলো একটা আলাদা খাতায় তোমরা লিখে নিবে রুলসগুলো। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো আজকে আমরা যা পড়িয়েছি। ওকে, তো নেক্সট উইকে আমরা এর পরবর্তী রুলস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো my dear students of class 5 and whoever watching me, thank you so much for staying with me, and that's all for today. I hope to see you in my next class very soon. Until then, stay safe, stay healthy, and keep maintaining your hygienic rules. Take care. Bye bye.